স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের অর্থনীতিকে স্বাভাবিক রাখতে অনেকটা কোমর বেঁধে লড়ছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সমস্যার বিশাল পাকে বন্দী থেকে সীমিত সামর্থ্যের এই লড়াই কতটা সফল হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে অর্থনীতিবিদদের মনে। অর্থনীতির অস্থিরতা কাটাতে চলতি বছরের প্রথম দিকে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এতে মূল্যস্ফীতির লাগাম টেনে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের কথা ছিল। সেই সাথে ঋণ প্রবাহ কমিয়ে পণ্যবাজারের চাহিদাকে নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়েছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু এই ওষুধে উল্টো ফল দিচ্ছে। নাজুক অর্থনৈতিক পরিস্থিতি পৌঁছে গেছে উদ্বেগজনক অবস্থায়। একই সঙ্গে প্রবৃদ্ধি বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অতি কঠিন কাজটি করতে গিয়ে অর্থনীতির নীতি নির্ধারকেরা দক্ষতার পরিচয় দিচ্ছেন কতটা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সব মহলে। সাদা চোখে আমরা কেবল দেখছি বাজারে পণ্যের দাম বাড়ছে হু হু করে, আর এমনই এক অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। সংকোচনমূলক মুদ্রানীতির কি ফল পাচ্ছে দেশের অর্থনীতি? ব্যাংক ঋণের সুদের হারের সীমা তুলে নেয়ার যৌক্তিকতা কি? প্রবৃদ্ধি হার বাড়ানো আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পথটা কি? সর্বশেষে কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম: একে বিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মতামত বা প্রশ্নটি লিখুন। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন asker.bangladesh@independent24.tv ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ PRI এর সহসভাপতি ও বিশ্ব ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর সাদিক আহমেদ, আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব মুর্শিদ কুলি খান এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব SF ফারুকী। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির, ওয়ান ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মুস্তাক হুসাইন এবং খুলনা থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার ব্যবস্থাপক আল জামাল ভুইয়ার সাথে। স্বাগত আপনাদেরও। ডক্টর সাদিক, আমরা সরাসরি যদি প্রশ্নে চলে আসি, যে বাংলাদেশ ব্যাংক ঋণ গ্রহণের মাত্রা কমিয়ে আনার পরামর্শ দিয়েছে সরকারকে, কিন্তু কিভাবে সরকার ঋণ কমিয়ে আনবে বা মুদ্রানীতি বাস্তবায়নে সহায়তা করবে তার কোনো স্পষ্ট দিক নির্দেশনা আমরা এখনো পাইনি, কেন? প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা ইন্ট্রোডাকশনে বললেন যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এবং আমাদের অ্যানালিসিস করে আমরা দেখেছি যে ইনফ্লেশন কমাতে হলে গত 2 বছর যেই ইনফ্লেশন যে বেড়ে যাচ্ছে, এবং এটা প্রধান কারণ হচ্ছে যে আপনার মানি সাপ্লাই গ্রোথ গত 2-3 বছর ধরে অতিরিক্ত হারে বেড়ে গেছে 22-23%, এবং এটা সাস্টেনেবল না। ক্রেডিট গ্রোথ 30%, 29%, এটা সাস্টেনেবল না, এটা পরিষ্কার কথা। এখন এটা নিয়ে আমার মনে হয় যে তর্ক না করাই ভালো, কারণ হচ্ছে ইনফ্লেশন কমাতে হলে ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ কমাতে হবে, আপনার মানি সাপ্লাই কমাতে হবে। এখন ইস্যুটা যেটা হচ্ছে যে কিভাবে আমরা এটা কমাবো, এটার জন্য গ্রোথের ওপরে কিংবা ইনভেস্টমেন্টের উপরে যেন এফেক্টটা কম হয়। এটার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রেডিটের যে টোটাল অ্যাভেলেবিলিটি যেটা আছে ইকোনমিতে, মানি সাপ্লাই কমানো মানে ডোমেস্টিক ক্রেডিট কমাতে হবে। ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ কমাতে হবে। কমানো মানে এমন কমানো না আমরা 29-30% ক্রেডিট গ্রোথের প্রয়োজন নাই। 6%, 7% জিডিপির জন্য 20% যদি ক্রেডিট গ্রোথ হয়, টোটাল গ্রোথ, এটাও যথেষ্ট আপনার 6-7% আপনার ইকোনমির গ্রোথের জন্য। কিন্তু এটা ডিস্ট্রিবিউশনটাকে আপনাকে পাবলিক আর প্রাইভেট সেক্টরের ভিতরে এটা চিন্তা করতে হবে। এর আগে পাবলিক সেক্টর আপনার তেমন কোনো বরোইং ছিল না। ফিসকাল সিচুয়েশন 2000 ফিসকাল ইয়ার 10 এবং 11-তে ভালো ছিল। 11-র শেষের দিক থেকে এবং এই বছর এসে ফিসকাল সিচুয়েশন খুব খারাপ হবে, এবং সেটা কারণ আমরা জানি, অতিরিক্ত সাবসিডি আপনার যেটা জ্বালানির প্রতি ভর্তুকি, সেটা আমরা জানি এটা সাস্টেনেবল না। তা সলিউশন তো খুব অবভিয়াস। এই সেন্সে বলছি যে ডোমেস্টিক ক্রেডিট কমাতে হবে। সেটার জন্য বাংলাদেশ ব্যাংক আপনার নতুন মনিটারি পলিসি নিয়েছে, এবং তারা সেটা সঠিক বলেছে, এবং এটা করতে হবে, এটা কিন্তু এটার সাথে আবার ফিসকাল পলিসিটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। তো ফিসকাল পলিসি ম্যানেজ করা মানে সাবসিডিকে কমাতে হবে, ট্যাক্স বাড়াতে হবে। এই কাজটা তো এখন ফিসকাল রেসপন্সিবিলিটি। আমরা যেটা জানতে চাইছিলাম যে 26শে জানুয়ারি মুদ্রানীতিটা ঘোষণা করা হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক একটি পরামর্শ দিয়েছিল সরকারকে যে সরকারের যে ঋণ কমিয়ে আনার, কিন্তু সেটার কোনো রোডম্যাপ কি আমরা দেখতে পাচ্ছি? রোডম্যাপ দেখতে কিছুটা আছে, একদম যে নাই তা না, তবে যেই হারে হওয়া উচিত সেটা হচ্ছে না। সরকার ইতিমধ্যে কিছু রিফর্মস নেওয়া হয়েছে, যেমন জ্বালানি আমরা জানি, তেলের দাম, গ্যাসের দাম
একটু বাড়ানো হয়েছে। সরকার অলরেডি 18,000 কোটি থেকে সরকার অলরেডি 7,230 কোটি টাকা অলরেডি মানে ফেরত দিয়েছে সরকার। কিছুটা কমছে, তবে যেই হারে কমানো উচিত সেই হারে এখন তো কমে নাই, আরো কিছু মেজার নিতে হবে। আমি জনাব মুর্শিদ কুলি খানের কাছে জানতে চাইবো যে রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় না থাকলে মুদ্রানীতির সুষ্ঠু বাস্তবায়ন প্রায় অসম্ভব। তো মুদ্রানীতির এই সুষ্ঠু বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক আসলে কতটা স্বাধীন বলে আপনি মনে করেন? দেখুন, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রীয় ব্যাংক শুধু মুদ্রানীতি নিয়েই কাজ করে এবং মুদ্রানীতি প্রণয়নে এবং বাস্তবায়নের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু যে বিষয়টা আপনি বলেছেন সমন্বয়ের কথা, ফিসক্যাল অথরিটি, দিস ইজ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এবং এই সমন্বয়ের জন্য দ্যার ইজ এ কোঅর্ডিনেশন কাউন্সিল হেডেড বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার, এবং সেখানে ফাইন্যান্স সেক্রেটারি বা অন্যান্য সচিবরাও থাকেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও থাকেন, তারা এই সমন্বয়টা করেন। এখন বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ফিসক্যাল পলিসির যে টোটাল যে ইমপ্লিমেন্টেশন বা ফিসক্যাল পলিসি প্রণয়নের পলিসি গাইডলাইন্স কিন্তু বাংলাদেশ ব্যাংক করতে পারে না। এখানেই কিন্তু অনেকেই ভুল করে, সবকিছু বাংলাদেশ ব্যাংকের মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের ঘাড়ি চাপিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক কেবলমাত্র মুদ্রানীতি প্রণয়ন করতে পারে এবং সেটা বাস্তবায়ন করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, কিন্তু এই সমন্বয়ের দায়িত্ব কিন্তু যে কোঅর্ডিনেশন কাউন্সিল আছে সেই কোঅর্ডিনেশন কাউন্সিলের, এবং এখানে ফিসক্যাল অথরিটি ইজ অ্যাবসলিউটলি মানে একটি ভিন্ন মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। অবশ্যই সমাধান দরকার দেশের, যদি আপনি গ্রোথ বা জিডিপি প্রোডাকশন বা যেটা বলেন, হ্যাঁ, সেজন্য সমন্বয়টা আমরা চাই যে এটা সুষ্ঠু মানে আপনার সমন্বয় প্রয়োজন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এই সমন্বয়টার দায়িত্ব তো যেহেতু মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত বোর্ডের প্রধান হচ্ছে অর্থমন্ত্রী, এবং অর্থ মন্ত্রণালয় মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস ইজ দ্য মানে উনি প্রণয়ন সংক্রান্ত বোর্ডের প্রধান অর্থমন্ত্রী, এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে এই সমন্বয়টা করা। মনিটারি পলিসি বোর্ড যেটাকে বলা হয়, মনিটারি পলিসি বোর্ডের তো প্রধান হচ্ছে অর্থমন্ত্রী, কারণ সমন্বয়টার দায়িত্ব ওনার, আপনি যেটা বললেন। তো সেই ক্ষেত্রে মানে সেই ভূমিকাটা কতটা পালন করছে অর্থ মন্ত্রণালয়, আপনি কি মনে হয়? তারা চেষ্টা করে যাচ্ছে, হয়তো অনেক ক্ষেত্রে সফল হচ্ছে, অনেক ক্ষেত্রে মানে আপনার, হ্যাঁ, কিন্তু চেষ্টার মানে কমতি নেই আমার কাছে মনে হয়। যে আমি এখানে সামান্য বক্তব্য বলি, যখন 2012 বাজেট হচ্ছিল আমরা কিন্তু এই কথা কয়েকবারই বলেছি, আমি দেখিয়েছিও কয়েকবার। আমরা বললাম যে নতুন বাজেট যখন আসছে এটার সাথে মনিটারি পলিসির দিকটাকে তখনই নির্ধারিত করা উচিত ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে ওইখানেই বোধহয় কিছুটা প্রবলেম হয়ে গেছে। যে 2012 সালের যখন বাজেট করা হয়েছিল সেখানে যে ধরনের গভর্নমেন্ট বরোয়িংয়ের কথা চিন্তা করা হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, সেটার চেয়ে ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখা গেছে যে অনেক বেশি হয়ে গেছে, 40% বেশি। এবং দুটো কারণ আছে, একটা সাবসিডি, আর একটা কারণ হচ্ছে যে ফরেন অ্যাসিস্ট্যান্স, ফরেন ফান্ডিং যেটা জোগাড় করার কথা ছিল সেটা আসে না। এই দুটো বিষয় একসঙ্গে এসে গিয়ে এটা অসুবিধাটা হয়ে গেছে। জনাব ফারুকের কাছে জানতে চাইবো যে উচ্চ মূল্যস্ফীতি এবং টাকার বিপরীতে যে বৈদেশিক মুদ্রার উঠতি দাম, সেটা পরস্পর সম্পর্কিত এবং তা সৃষ্টি হয়েছে আসলে অতিরিক্ত আভ্যন্তরীণ তারল্য প্রবাহের কারণে, এটা অনেক বিশেষজ্ঞ এরকম বলছেন। এক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকা কি বলে? কিন্তু তারল্য প্রবাহের কারণে মানে অভ্যন্তরীণ বাজারে তারল্য বেশি চলে আসছে, এবং সেই ক্ষেত্রে তারল্যটা কি টাকা বেশি আসছে না ডলার বেশি আসছে? টাকা বেশি আসছে। আচ্ছা শুনুন, তারল্য প্রবাহ তো বেশি আছে সেটা আমরা বিশ্বাস করি না। এক নম্বর কথা হলো কি, মিস্টার খালিদ মহিউদ্দিন আপনি যে কথাটা বলেছেন, আমি এক নম্বর ডক্টর সাদেক যে কথাটা বলেছেন যে 30% 2011-2009, ইট ওয়াজ ইন 22% ইয়ে ছিল আপনার ক্রেডিট গ্রোথ 2010-2011 20% 2012-তে সেটা ওনারা করেছে 18% বোধহয়, অর নট মোর দ্যান দ্যাট। এবং ওনারা চেষ্টা করতেছে কিন্তু মানে ফিসক্যাল, উনি যে কথা বলেন যে ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, দে আর ডু অল দিস থিংস। বাংলাদেশ ব্যাংক বলতেছে বাংলাদেশ ব্যাংক ইজ দ্য মেইন থিং। আমি বলবো যে দেশের ইকোনমিক অর্থনৈতিক ভালো মানে সুন্দরভাবে চালাবার জন্য বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট টুলস, এবং বাংলাদেশ ব্যাংকে আমি মনে করি এন্টার মনিটারি পলিসি ডিল করে। এবং উনি যে কথাটা বললেন, যেমন রিসেন্টলি আপনি যেটা বললেন মুদ্রানীতি ওনারা যেটা দিয়েছেন, বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি দিয়েছেন, এই মুদ্রানীতি কিন্তু আমার কাছে মনে হয় না ইট ইজ নট এ ব্যাড। কারণ একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আপনি বলছেন তারল্য প্রবাহ বাড়ে নাই, তারল্য প্রবাহ কম আছে অনেক। না, আমি যে প্রশ্নটি করতে চাইছি সেটা হচ্ছে 2004 সালের 5.4% মূল্যস্ফীতি 2010 সালে এসে দাঁড়িয়েছে 9%। এই সময় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কোন ধরনের সংকোচনমূলক নীতি করে নাই, এবং সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ তারল্য প্রবাহটা অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, যার জন্য আপনি বলছেন প্রশ্নটা করতেছি এতে ব্যবসায়ীদের ভূমিকাটা কি বলে আপনি মনে করছেন?
যে ব্যবসায়ীরাই তো এই চাহিদাটা সৃষ্টি করেছেন, তারা টাকা নিয়েছেন, তারা বিভিন্ন ব্যবসা করে, তথ্য- তারা ব্যবসা করেছেন, গ্রোথ বেড়েছে। কারণ একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, শুনেন, কতগুলো জিনিস আছে। আপনি তো পৃথিবী থেকে আলাদা গ্রহ না, আপনি তো এই গ্রহে বাস করেন। এই গ্রহে বাস করলে আপনার আশেপাশে যে দেশ আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, আপনার আমিও বাংলাদেশ আছে, সে তাদের সাথে তো মিশতে হবে। যেমন আপনি যে তার বিপ্লব কেন বাড়লো, তার বিপ্লব প্রভাব বাড়ানোর জন্য জিডিপি গ্রোথ বাড়ছে, তাহলে জিডিপি গ্রোথ বাড়তো না। জিডিপি গ্রোথ কি কারণে বাড়লো? জিডিপি গ্রোথে তারল্য প্রভাব যদি আজকে আমাদের ডেভেলপমেন্ট না হইতো, তাহলে আপনি একটা জিনিস হলো কি, আপনি একটা ঘর বানাচ্ছেন, সেই ঘরে সিমেন্ট লাগতেছে, রড লাগতেছে, অনেক কিছু লাগতেছে, যার জন্য টাকাটা সার্কুলেশন হচ্ছে। এইখানে অভিযোগ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এই টাকাটা আসলে ঠিক ডেভেলপমেন্টের জন্য লাগে নাই, কোথায় এই টাকাটা লেগেছে? লাগছে হচ্ছে যে ফ্ল্যাট কেনার জন্য, জমি কেনার জন্য, ফ্ল্যাট কি শেয়ার প্রয়োজন? বাজারের জন্য। কিন্তু ফ্ল্যাট কি প্রয়োজন নাই আপনার? ঠিক উন্নয়নের ফ্ল্যাট কি সঙ্গে- আপনার প্রয়োজন নাই? না, প্রয়োজন এক তাহলে জিনিস, প্রয়োজন এক জিনিস, তাহলে প্রয়োজন এক আপনার জিনিস। ফ্ল্যাট প্রয়োজন আছে। হ্যাঁ, আপনারা বলতেন যে আমরা শেয়ার মার্কেটে কি হয়েছে? শেয়ার মার্কেট 2010-2011 হয়েছে। যেমন এখন অনেক সময় বলা হয় কি জানেন, আপনার আমাদের তারল্য সংকট, ব্যাংকে গেলে লোন পাওয়া যায় না। দিস ইজ নট কারেক্ট থিং। ব্যাংকে গেলে লোন পাওয়া যায়। লোন আপনি কি আজ পর্যন্ত বলেন, মিস্টার মহিউদ্দিন, আজ পর্যন্ত কোনোদিন ব্যাংকে চেক দিচ্ছেন, চেক দিয়ে টাকা পান না, কোনো রেকর্ড আছে? না, আমার ব্যাংকে এত টাকা থাকে না। না, যদি চেক দিচ্ছেন যে পান না, এরকম রেকর্ড আছে? যে আপনি পরে আসেন, এখন টাকা দেওয়া যাবে না, 3 দিন পরে আসেন, এরকম কোনো রেকর্ড আছে কিনা বলেন? ওরকম কোনো রেকর্ড নাই, কারণ আচ্ছা। আমার ব্যাংকে ওরকম কোনো টাকা আচ্ছা, যে আপনার যদি 20 টাকা থাকে, সেই 20 টাকা ফেরত 20 টাকা পাইছেন? পাই। আচ্ছা, ফেরত পাইছেন। যদি ফেরত পেয়ে থাকেন, তাহলে হ্যাঁ, তারল্য সংকট না, চাপ আছে, সেটা চাপ থাকবেই। সেটাই এখন আপনি করতেছেন কি, আপনি লেক্সাস গাড়ি কিনবেন, ওই টাকা আমি আপনাকে দিচ্ছি না। আপনি এখন গুলশানে একটা বাড়ি কিনবেন, সেই টাকা দিচ্ছি না। আমরা তো সত্যি কথা বলতে কি, আমরা ইনফ্লেশনটা আমরা কিছুটা বাড়াই দিয়েছি, আমরা ব্যাংকাররা কিছু বাড়াই দিয়েছি। এই বক্তব্য একটু ডক্টর আমি আপনার কিছু ফ্যাকচুয়াল কারেকশন, সরি, উইথ ডিউ রেসপেক্ট, ঠিক আছে, এটা বাংলাদেশ ব্যাংকের ডেটা। হ্যাঁ, আমি বলি আপনার 2010-11-তে 27% ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ হয়েছে, প্রাইভেট ক্রেডিট গ্রোথ হয়েছে আপনার 26-26%। 26, হ্যাঁ। আর এখন আমরা বলছি যে টাইট করা হয়েছে, টাইট করার সত্ত্বে এখন হচ্ছে ডোমেস্টিক ক্রেডিট হচ্ছে 26% গ্রোথ রেট, এবং প্রাইভেট ক্রেডিট হচ্ছে কমে এসে কিছুটা 19%, গভর্নমেন্ট ক্রেডিট বাড়। নাম্বার ফার্স্ট ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট যেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে এক্সেস ডিমান্ড ডেফিনেটলি ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে এফেক্ট করেছে, এবং এক্সচেঞ্জ রেট বাড়ার কারণটাই হচ্ছে যে একটা অতিরিক্ত টাকার সরবরাহ ফলে এটা হয়েছে। এবং আমরা দেখেছি এখন যে যখন একটু মনিটারি টাইটনিং হচ্ছে, ক্রেডিট টাইটনিং হচ্ছে, ওটা ডিমান্ড ফল করছে। বেশিরভাগ টাকাই আপনি ইনভেস্টমেন্টের কথা বললেন, ইনভেস্টমেন্টের সাথে আর ডোমেস্টিক ক্রেডিট আর এই যে মানি সাপ্লাই যে গ্রোথ যেভাবে হয়েছে, কোনো কোরিলেশন নাই। গত 4 বছর, আমি বলছি আপনাকে, গত 3-4 বছর ধরে ইনভেস্টমেন্ট রেট কিন্তু স্ট্যাগনেন্ট আছে 25-24% রেটে, হ্যাঁ, জিডিপি। যার ফলে আপনার গ্রোথের নিয়ে আমরা চিন্তা করছি, লং টার্ম গ্রোথ হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট যাচ্ছে না। কারণ কি হয়েছে? কিছু তো ক্যাপিটাল ফ্লাইট হয়েছে, ডেফিনেটলি, দেয়ার ইজ নো কোশ্চেন। ইট ইজ ক্যাপিটাল ফ্লাইট যদি হয়ে থাকে, ক্যাপিটাল ফ্লাইট যদি হয়ে থাকে, জানতে হবে, বিকজ ইউ আর এ লার্নেড পারসন, ক্যাপিটাল ফ্লাইট যদি হয়ে থাকে। লেট মি ফিনিশ। কিছু তো ক্যাপিটাল ফ্লাইট হয়েছে, এবং কিছু গেছে আপনার স্টক মার্কেটে, যেটা আমরা ইফেক্ট যেটা দেখেছি, কিছু গেছে রিয়েল এস্টেট মার্কেটে, যার গত 3-4 বছরে যেভাবে দাম বেড়েছে, আনপ্রেসিডেন্টেড ইন হিস্ট্রি অফ বাংলাদেশ। তো সেই জন্য এভিডেন্স ইজ ভেরি ক্লিয়ার, এক্সেস লিকুইডিটির কারণে ইনফ্লেশন হয়েছে, স্টক প্রাইস অ্যাসেটের উপরে প্রেসার পড়েছে, এবং আপনার এক্সেস ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ। না, আমার মনে হয় না উনি এই বিষয়ে দ্বিমত করছেন। আপনি কি দ্বিমত করছেন যে এক্সেস লিকুইডিটির কারণে ইনফ্লেশনটার ব্যাপারে? ইনফ্লেশন তো শুনেন, এক্সেস লিকুইডিটির কারণে ইনফ্লেশন, উনি বলছেন যে ইনফ্লেশন করছেন হলে সাধারণত হয় আপনার গ্রোথ কমে, মানে গ্রোথ বাড়ে। কিন্তু আমি তো মনে করি মাইল্ড ইনফ্লেশন অলওয়েজ বেটার, কারণ ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য মাইল্ড ইনফ্লেশন ইজ অলওয়েজ বেটার। কারণ আপনি একটা মাইল্ড বলতে একটা আমি সহনীয় পর্যায়ে, যেমন আপনি যে কথাটা বললেন, এই যে উনি যে কথাটা বললেন যে আমাদের আজকে কি হচ্ছে, এই যে আমরা গ্যাসের দাম বাড়াইছি, ইলেকট্রিসিটি বলতেছি, ওই গ্যাসের দাম বাড়াইলাম, আমরা করতেছি গ্যাসের দাম বাড়ানোর লগে আপনার যারা ওই বাস যারা চলাচল করে, তাদের দাম বেড়ে গেল। সরকার এইসব জিনিসে করবে কি? সরকার এইসব জিনিসে কনভেন্সের ভাড়া বাড়াবে না, কনভেন্সের ভাড়া না বাড়ায় কি করবে সরকার? ওইসব জিনিসে তাদের ওই যে আপনার যে গাড়িটা আনে, সেই গাড়িটার ট্যাক্স কমায় দিবে, সে টায়ারের ট্যাক্স কমায় দিবে, টিউবের ট্যাক্স কমায় দিবে, তাহলে ওই গরিব লোকগুলো এই বেনিফিটটা পাবে। এইটা আসলে আমরা আসলে আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশ ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু ধাপে ধাপে আজকে যে মানে সংকোচনমূলক বা সংযত মুদ্রানীতি, বাংলাদেশ ব্যাংক কিন্তু দেখেন যে আপনার যদি যে দুটো যে ইনস্ট্রুমেন্ট বাংলাদেশ ব্যাংকের হাতে আছে, রেপো রেট এবং রিভার্স রেট, বাংলাদেশ সংকোচনমূলক বা সংযত মুদ্রানীতি, বাংলাদেশ ব্যাংক কিন্তু দেখেন যে আপনার যদি যে দুটো যে ইনস্ট্রুমেন্ট বাংলাদেশ ব্যাংকের হাতে আছে, রেপো রেট এবং রিভার্স রেট, বাংলাদেশ ব্যাংক কিন্তু ধাপে ধাপে গত আপনার 18 মাস ধরে কিন্তু এটা বাড়িয়েছে।
এবং একবার বাংলাদেশ কয়বার ব্যাংক বাড়িয়েছে এবং বলেন? বাংলাদেশ আব্দুল ব্যাংক ভাই একবার কয়বার সিআরআর এসএলআরও বাড়িয়েছে। বলেন তো? হ্যাঁ, এটা কয়বার কিন্তু বাড়াইছে? 7 থেকে 8 বার। এটা কিন্তু ইন্ডিয়া 7-8 বার বাড়িয়েছে। ইন্ডিয়া 14 বার বাড়াইছে, এক বছরে 14 বার কাজেই ইন্ডিয়া যে বাড়াইছে। বাংলাদেশ ব্যাংক যে করে নাই তা না, কিন্তু আমাদের দুঃখের কথা হলো যে আমাদের মার্কেট ওই সিগন্যালটা বুঝতে পারে না। টাইটেনিং, হ্যাঁ, যে টাইটেনিং মনিটারি পলিসির যে সিগন্যালটা, তারপরে যখন দেখা গেল যে মার্কেট এটা রেসপন্ড করছে না, তখন বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে সবকিছু আপনার মার্কেট সিগন্যাল বাড়াটা একটা খুবই কৌতূহলোদ্দীপক প্রশ্ন। এই বিষয়ে আমরা আরো শুনবো। একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। নীলু বিউটি অয়েল সমৃদ্ধ ফ্লাক্স। বিরতির পর আমরা ফিরে এলাম আজকের বাংলাদেশে। এবং এই আমরা একটু সিলেট শাখার ব্যবস্থাপক জনাব ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক জনাব হুমায়ুন কবিরের সাথে কথা বলছি। জনাব হুমায়ুন কবির, ঋণের সুদের সীমা তুলে নেয় বেসরকারি ব্যাংকগুলির বিরুদ্ধে এক ধরনের স্বেচ্ছাচারের অভিযোগ উঠছে। স্বেচ্ছাচারটা একটু স্ট্রং ওয়ার্ড, তারপরও বলছি, এই সম্পর্কে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে এই এটা সুন্দর প্রশ্ন করার জন্য। ওইটা ওই ক্যাপটা উঠানোর পরে দেশে আসলে ব্যাংকিংটা একটা খুব অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল, যেটা এখন আবার ওই বাংলাদেশ ব্যাংকের ক্লোজ মনিটরিংয়ে ওইটা আবার পুনরায় আমরা ওই বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ওইটা আমরা পুনরায় ওই সুস্থ পরিবেশে চলে গেছে। আমি মনে করি ওই বাংলাদেশ ব্যাংক সবসময় ব্যাংকগুলার ওই কন্ট্রোলটা করে, যাতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত কোনো কারণে এই দেশের মানুষ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে, এটা আমার অপিনিয়ন। আমি অন্য কারোর সাথে কথা বলার আগে একটু কুইক মতামত চাচ্ছিলাম ডক্টর সাদিকের। আপনি কি ক্যাপ তুলে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? আমি পক্ষে। আপনি ক্যাপ তুলে দেওয়ার পক্ষে, যে ঋণের কোনো মানে সুদের কোনো সীমা থাকবে, মানি সাপ্লাই ডিমান্ড দিয়ে যেটা হবে। আচ্ছা, মুর্শিদ কুলি খান সাহেব, আপনি? অবশ্যই পক্ষে, কারণ মার্কেট উইল ডিটারমাইন যে আপনার জনাব ফারুকী। এবং ডেফিনেটলি থাকবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা বললো, অসুস্থ পথে এখন হলো কি মানবিক, আমরা বড় জিনিস হলো কি আমরা নিজেরাই মার্কেটে ঠিক করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই হঠাৎ করে একটা জিনিস হঠাৎ করে তুলে ফেলা হয়েছিল, তো যার জন্য আমরা কিছু অস্থির ছিলাম, আবার অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে গেছে। এবং এটা যেটা বলেছেন উনি, দ্যাট ইজ নট কারেক্ট। বাংলাদেশ ব্যাংক ইজ নট মনিটরিং আস, উই পিপুল মনিটরিং বাংলাদেশ ব্যাংক। এবং আমরা যেখানে ইন্টারেস্ট রেটটা যেটা সেটা এটা আমরা অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বাংলাদেশ আমরা এটা ডিসিশন নিচ্ছি, আমরা এইটার উপরে যাব না। এবং ইন্টারেস্ট রেটও আমরা 15.5 উপরে যাব না, স্পেশালি ওয়ার্কিং ক্যাপিটাল এবং আপনার ওই টার্ম ফাইন্যান্সে, যার জন্য এটা উই পিপল ডু দিস থিং, সেটা কিন্তু কেউ না, বাংলাদেশ ব্যাংক না। মানে আপনারা কি একটা জিনিস আমি একটু রিইটারেট করতে চাই, যে সুদের এই যে ক্যাপটা কিন্তু এটা কিন্তু 1990-তে যে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস হয়েছিল এদেশে, তারপর থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এই ক্যাপটা কখনো ছিল না, শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যখন বিশ্ব মন্দা খুব মানে গ্রাস করছিল, তখন কিছু কিছু ইসেনশিয়াল আইটেমসের জন্য এটা সাময়িকভাবে, অতি সাময়িকভাবে এটা এই ক্যাপটা আবার ইম্পোজ করা হয়েছিল। এবং আরেকটা কথা এখানে বলে দিই, যে যদি ইন্টারেস্ট রেট দিয়ে যদি মার্কেট অ্যালোকেট না করে ক্রেডিট, তাহলে ক্রেডিট রাশনিং হবে। এটা এখন কিছুটা দেখা যাচ্ছে যে কে কাকে চিনে তার বেসিসে এলসি খোলা হচ্ছে, এবং এটা তো আরো ক্ষতিকর অর্থনীতির জন্য। আমরা কথা বলছি ওয়ান ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক জনাব মোস্তাক হোসেনের সঙ্গে। জনাব মোস্তাক হোসেন, এই যে সংকোচনমূলক যে মুদ্রানীতি নেওয়া হলো, এরপরে কি ব্যাংক ঋণ নেওয়ার পরিমাণ কমেছে? না, আমার তেমন কিন্তু সেরকম কিছু মনে হয় না। এটা বেসিক্যালি আমরা তো সবসময় যেটা নির্ভর করে যে একজন ব্যাংকার যখন তার ক্রেডিট ডিসিশনটা নেয়, সেটা ডিসিশন নেয় তার কোয়ালিটি অফ বিজনেস এবং কোয়ালিটি অফ তার ডিসিশন সবকিছু মিলিয়ে তার ডিসিশনটা হয়। তো সো এখানে আমরা যখন সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বেসিক্যালি আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে বলে আমার মনে হয় না। এটা আমরা আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে ডিসিশন যে ক্রাইটেরিয়া, সেগুলো মেনেই আমরা কিন্তু একটা ক্রেডিট ডিসিশন নিয়ে থাকি। এই বিষয়ে জনাব ফারুকী কিছু বলবেন? সো এটা সংকোচনমূলক মুদ্রানীতির আগে যেমন ছিল, এখনো তেমন আছে।
সেটাই আমরা মনে করি। আমি তো ওনার সাথে একমত। আমরা তো কিন্তু এইরকম কোনো প্রবলেম হয় নাই যে সংকোচন মূলক নীতি দেখা হয়েছে যে আমি অমুকের লোন দিচ্ছি। আমার যেটা করা সেটা তো করেই যাচ্ছি আমি। হ্যাঁ, আপনি আগেও আমি একটা কথা বলেছি, দেয়ার ইজ এ চাপ, একটা আছে চাপ আছে, কিন্তু চাপ আছে যেমন আপনি রিসেন্টলি দেখবেন মানে আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের কল মানি রেট ছিল 20%। টুডে অ্যাজ অন টুডে নাও ইট ইজ 12.50 এবং আই হোপ সো দ্যাট ইট ইজ, আমার তো মনে হয় উইদিন মানে 7 days it will come down as 8-9 হলে দ্যাটস পারফেক্টলি অল রাইট। কারণ আপনার যদি মানে যদি 5% হয়, আপনার বলেন না ব্যাংক রেট যদি 5% হয়, 7-8 হয়, এটা যুক্তিসঙ্গত, এটা তো কিছু না। প্লাস আপনার আরেকটা জিনিস দেখেন, আপনার ফান্ড মানে ডলারের ব্যাপারে এখন 82 টাকা 34 পয়সা চলতেছে। আই ক্যান অ্যাসিওর ইউ উইদিন জুন ইট উইল কাম টু দ্য 80 তে চলেই আসবে দ্যাট ইজ দ্য থ্রি। এবং ডলার মাশাআল্লাহ ভালো ডলার আসতেছে। আমারও সেটা ছোট্ট ব্যাংক, আমি তো অহংকার করে বলতে পারি আমি আজ পর্যন্ত এই যে ডলার ক্রাইসিস গেল, আমি কখনো কিন্তু মার্কেটে ডলার কিনি নাই, বরঞ্চ আমি বিক্রি করেছি ডলার। জি জি, বিকজ আই হ্যাভ যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে সংকোচনমূলক মুদ্রানীতির কিন্তু সুফল আমরা পেতে শুরু করেছি। এটা কিন্তু ওভারনাইট হবে না, এটা ধীরে ধীরে। আপনি যে উনি যে কথা বললেন যে ডলারের রেট কিন্তু স্টাবিলাইজেশনের দিকে যাচ্ছে, যেটা হুড় করে উঠছিল, তারপরে আমাদের রেমিটেন্স কিন্তু আমাদের মানে বাড়ছে 12%। আমাদের যে রেমিটেন্স যে গ্রোথ, হ্যাঁ, ইট ইজ নট ব্যাড। তারপরে এই বিশ্বমন্দার পরিস্থিতিতে এইটার জন্য সংকোচনমূলক মুদ্রানীতিকে আপনি কতটা ক্রেডিট দিতে চাচ্ছেন? না, আপনি তো সম্পূর্ণ জিনিসটাই কিন্তু মানে মুদ্রানীতির ফলেই কিন্তু আমাদের যে ইন্ডিকেটরস গুলো, আমাদের যেটা মানে সাদিক ভাই বললেন যে আমাদের ক্রেডিট গ্রোথ যেটা আপনার 28%, 29% চলে গেছে, সেটা কিন্তু এখন 18%, 19%। হ্যাঁ, যদিও আমাদের টার্গেট 16%, সেখানে হ্যাঁ মানে কাছাকাছি চলে আসতেছে। এবং সবকিছুই কিন্তু যে একটা অস্থিরতা ছিল অর্থনীতিতে, সেটা কিন্তু আস্তে আস্তে একটা সুস্থিরতার দিকে ফিরে আসছে। এবং ইট উইল টেক টাইম। এবং আমার মনে হয় যে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, আমার মনে হয় যে একটা মানে আমরা আশা করব যে এটা ফিরে আসবে। আমরা খুলনা থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার ব্যবস্থাপক আল জামাল ভুঁইয়ার সাথে কথা বলছি। জনাব আল জামাল ভুঁইয়া, আমাদের অর্থনীতির নীতি নির্ধারকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা দক্ষতার পরিচয় দিচ্ছে বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং সবাইকে। আমি মনে করি যে তারা সঠিক পথেই আগাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আমাদের যে সমস্যা সেটা কাটিয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সাদিকের কাছে ফিরে আসি যে আমার প্রথমে যে প্রশ্নের ছিল যে একটি কথা উঠছে, মানে অর্থনীতিবিদরাই বলছেন যে কেন্দ্রীয় ব্যাংক প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্বই দিচ্ছে বেশি। এটা কি ঠিক করছে? মানে প্রথম লক্ষ্যই হয়ে দাঁড়াচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো ভাবে। সাধারণত যে কোনো সেন্ট্রাল ব্যাংকের প্রাইমারি মোটিভ হওয়া উচিত ইনফ্লেশন কন্ট্রোল। আচ্ছা, এটা নিয়ে আমার মনে হয় যে পৃথিবীর কোথাও ডিবেট আছে। আচ্ছা, এবং ইউএসএ তেও সব জায়গায় তারা যখন মনে করে যে ইনফ্লেশন রেট খুবই ম্যানেজেবল, তখন গ্রোথের দিকে একটু এগিয়ে যায়। গ্রোথের জন্য ফিসকাল পলিসি দরকার। আমরা তো কোঅর্ডিনেট করতে হবে দুটো পলিসি, ফিসকাল পলিসি প্রাইমারিলি গ্রোথের জন্য, মনিটারি পলিসি প্রাইমারিলি ইনফ্লেশন কন্ট্রোল এবং ব্যালেন্স অফ পেমেন্টস ম্যানেজমেন্ট, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটির জন্য। তারপরে যদি ইনফ্লেশন রেট কম হয় 5-6%, উনি যেটা বললেন 5-6% ইনফ্লেশন রেট ডেভেলপিং কান্ট্রির জন্য ঠিক আছে, এক্সচেঞ্জ রেট মোটামুটি স্টেবল আছে, সেই কনটেক্সটে যদি আপনার ফিসকাল পলিসিটা যদি পুরোপুরিভাবে এফেক্টিভ হচ্ছে না, তাদের হয়তো রিসোর্স মোবিলাইজেশন প্রবলেম থাকে, তখন কিছুটা অ্যাকোমোডেটিং মনিটারি পলিসি থাকতে পারে, এটা নিয়ে কোনো ডিবেট নাই। কিন্তু যখনই আমি ইনফ্লেশনের প্রেশার দেখব, তখন আমার প্রাইমারি মোটিভ হবে যে ইনফ্লেশনটাকে আমার ম্যানেজ করা। জনাব মুর্শিদ কুলি খানের কাছে আসি যে একথা কি ঠিক যে দীর্ঘমেয়াদে যদি এরকম একটা সংকোচনমূলক মুদ্রানীতি থাকে, তাহলে বেসরকারি খাতের বিনিয়োগ অনেক ক্ষতিগ্রস্ত হবে? এটা দীর্ঘমেয়াদে থাকবে না। যখনই আপনার এই পরিস্থিতির একটু সহনীয় পর্যায়ে আসবে, যখনই আমাদের ইনফ্লেশন ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিট দিকে চলে আসবে, তখনই কিন্তু আপনি দেখবেন যে আবার সবকিছু আবার নর্মাল ইস্যু চলে যাচ্ছে। এখন একটা যেটা অনেকটা আমাদের মানে যেটা সাদিক ভাই বললেন যে একটা জরুরি অবস্থার মতন, যে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করাটাই, টু মেনটেন দ্য প্রাইস স্টেবিলিটি হলো সেন্ট্রাল ব্যাংকের প্রধান কাজ। সেটাই আমরা করছি এই মুহূর্তে, সেন্ট্রাল ব্যাংক সেটাই করছে। না, উনি যেটা বলেন ইনফ্লেশন তো আমাদের একটু বেশি হচ্ছে। আপনি বোধহয় আপনার খেয়াল করেছেন কিনা, গত বছর কিন্তু আপনার ইন্ডিয়াতে জিডিপি গ্রোথ কত ছিল জানেন? সেটা জিডিপি গ্রোথ লাস্ট ইয়ারে না 7.50। দিস ইয়ার এই মার্চ কোয়ার্টারে তাদের টার্গেট হলো 6.60। হোয়াই তারা তো আমার মনে হয় মিস্টার সাদিক খান আমার চেয়ে ভালো বলতে পারবে, এই কোয়ার্টারে 30th মার্চ কোয়ার্টারে তারা 6.6 উপরে যেতে চাচ্ছে না। চিন্তা করে দেখেন, চায়না
এভারেজ 8-9-10 গেছে। চায়না এখন বলতেছে না আমরা 7.5 মানে 7.50 উপরে যাবে না কি সাদিক ভাই, am I not wrong? হ্যাঁ ঠিক আছে। এর মানে কি? এর মানে হলো ওদের ইনফ্লেশন হাই হয়ে গেছে। যেমন এখন আপনি যেমন আপনার যেভাবে 12% ঠিক 11.30 or সামথিং লাইক দিস ইন্ডিয়াতে ইনফ্লেশন। এর কারণটা কি? এর কারণটা কি যে ইনফ্লেশন রেট চেক দিতে হলে কিন্তু উনি যেটা বললো গ্রোথ ইজ ইমেটেরিয়াল, ইনফ্লেশন চেক হলে গ্রোথ হবে। যেমন আপনার দেশে এখন যদি ইনফ্লেশন চেক দিতে পারে নর্মালি গ্রোথ 6.50 হবে। ইফ ইট ইজ 6.50 ইজ ওয়ান্ডারফুল, ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট ইউর। যদি ইন্ডিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ যদি সেখানে 7.50 6.60 করে, আপনি যদি 6.50 করেন, আপনি তো লাফানো উচিত। আমি জানি না বিশ্বাস সাদিক আমার চেয়ে আরো ভালো বলবে সেটাই, কারণ ইজ লার্নার পারসন। এর জন্য আমাদের মানে উনি যে বলতে প্রাইমারি ফিসক্যাল পলিসি যে জিনিসটা দরকার, সবচেয়ে বড় জিনিস যে ইনফ্লেশন চেকটা দিতে পারলেই আমাদের কিন্তু গ্রোথটা বেড়ে যাবে, কারণ গ্রোথ নিয়ে আমাদের ওয়ারি হওয়ার কোনো দরকার নাই। এবং আরেকটা ডিপটি গভর্নর, এক্স ডিপটি গভর্নর যে কথাটা বললেন, আই এম ভেরি হ্যাপি যে জিনিসগুলো একটা সময় আসবে আমরা ওইখান থেকে বেরিয়ে আসবো, এবং আমরা কিন্তু সময় আসতেছে বেরিয়ে আসার। আমি তো মনে করি জুনের ভিতরে আমাদের পজিশন মোটামুটি কিছুটা ভালো হয়ে যাবে। এবং এই বছর মানে এই বছরের ডে অ্যান্ডে একটা জিনিস আপনাকে মনে করে দেখেন, 1971 এদের যখন স্বাধীন হয় তখন আমার কত ছিল আপনার মানে বিদেশি অনুদান কত ছিল জানেন? আপনার তো বোধহয় মনে থাকার কথা না, আপনার বয়সই 40 বছর হলে, আপনি তো স্বাধীনতাই, কারণ ওই সময় ছিল 72%। আজকে সাদিক সাহেবরে জিজ্ঞেস করেন, আমি বলবো না আমরা বৈদেশিক কত পাচ্ছি বলেন, জিজ্ঞেস করেন সাদিক সাহেব, আমি বলবো না, কারণ হিজ লার্নেড পার্সন, আমার চেয়ে উনি ভালো বলবে, উনি বললো কত পার্সেন্ট। সাদিক ভাই বলেন কয় পার্সেন্ট আমরা পাচ্ছি? সাদিক সাহেবরে জিজ্ঞেস করেন, আমি বলবো না আমরা বৈদেশিক কত পাচ্ছি বলেন, জিজ্ঞেস করেন সাদিক সাহেব, আমি বলবো না, কারণ হিজ লার্নেড পার্সন, আমার চেয়ে উনি ভালো বলবে, উনি বললো কত পার্সেন্ট। সাদিক ভাই বলেন কয় পার্সেন্ট আমরা পাচ্ছি? আচ্ছা, আমি আরেকটা কমেন্ট করি এটার উপরে। এটা নিয়ে বেশ কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। সেটা হচ্ছে যে আপনার যেটা মনিটারি পলিসি, যেটাকে স্টেবিলিটি যেটা আনার চেষ্টা করছে, এটা কিন্তু গ্রোথের উপর অতিরিক্ত চাপ ফেলবে, এটা কিন্তু ঠিক না। আমরা বলছি এক্সেস গ্রোথ যেটা হয়েছে, এক্সেসিভ ক্রেডিট গ্রোথ, যেটার প্রয়োজন নাই, যেটা ইনফ্লেশনে কনভার্ট হচ্ছে, যেটা অ্যাসেট প্রাইসের উপরে প্রেশার দিচ্ছে, সেটাকে কমিয়ে 19% ক্রেডিট গ্রোথ ইজ 6-7% জিডিপি গ্রোথের জন্য যথেষ্ট। ইস্যু যেটা হচ্ছে এই 19%-এর ব্যবহারটা এখন যে সরকার যদি নিয়ে চলে যায় তাহলে প্রাইভেট সেক্টরের উপরে এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটা আসতে চাইছিলাম, আমি মনে করি প্রাইমারি ইস্যু যেটা যে একটা টার্গেট নিয়েছেন যেন মানে মুর্শিদ কুলি খানকে বলছি যে বাংলাদেশ ব্যাংকের যে একটি টার্গেট নেওয়া হয়েছে যে 62% সরকারি খাতের ঋণকে 2012 জানুয়ারি জুনে 31% নামিয়ে আনার যে একটি টার্গেট নেওয়া হয়েছে, এটা কতটা বাস্তবসম্মত বা এটা কতটা সফলতার সঙ্গে এটা করা যাবে? সরকারকে অনুরোধ করা হয়েছে, সরকারকে বলা হয়েছে সরকারকে এটা কতটা করা যাবে? না এটার উত্তর আমি দিচ্ছি। আমি এই যে একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে এটার উত্তর আমি দিব, কারণ সাদিক ভাই আমার উত্তরটা দেন না। জি আমি বলবো না, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর অতিথিদের সঙ্গে আরো কথা হবে। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব ফারুকের কাছে জানতে চাইছিলাম, আসলে উনি নিজেই বলছিলেন যে সরকারি খাতের যে ঋণ আছে সেটা কিভাবে অর্ধেকে নামায় আনা সম্ভব, যখন আমাদের মাথা রাখতে হবে যে আমাদের প্রচুর পরিমাণে জ্বালানি আমদানিও করতে হবে। না সেটা তো আপনি বলেছেন, যেমন আমি ওনাকে মানে সাদিক ভাইয়ের যে কথাটা বলছিলাম যে 1971-এ আমাদের ছিল 71% বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য। এখন সাদিক ভাই কত পার্সেন্ট পাই? খুব কম, আমার 6 থেকে 7-এর উপরে। সাদিক ভাই 6 থেকে 7-এর উপরে পাচ্ছি না, তারপরে এই দেশ চলতেছে। এই দেশ বড় জিনিস হলো কি জানেন, আমাদের একটা জিনিস হলো গিয়ে একটা ট্রেডিশন, আমাদের অলওয়েজ নেগেটিভ কথা বলা, পজিটিভ কথা আমরা কেউ বলি না। এটা দুর্ভাগ্য এই জাতির। এবং 24 আওয়ার্স পজিটিভ নেগেটিভ কথা বলি। যদি এই 72% যেখানে পাইতাম সেখানে 6% পাওয়ার পরে আমার দেশ চলতেছে, আমার দেশের জিডিপি গ্রোথ হচ্ছে, 6% হচ্ছে, 5.5% হচ্ছে, যাই হোক হচ্ছে। এখন আপনি যে বলছেন যে জ্বালানি তো ধরুন আপনার যে জিনিস, আমি বারবার একটা কথা
কথা বলি, ভর্তুকি তো আপনাকে তুলে দিতে হবে, ভর্তুকি তো আপনাকে দিতে পারবেন না। এটার যে রিপল এফেক্ট আছে সেটা আমরা সামলাতে পারবো। আমি ভর্তুকি তুলে দিতে হলে আপনাকে কি করতে হবে? একটু আগে এই কথাটা বলেছিলাম যে আপনি পেট্রোলের দাম বাড়ান, দাম বাড়াই আপনি কনভেন্সটা বাড়ায়েন না, সাধারণ পাবলিকের কনভেন্সটা বাড়ায়েন না, সেইখানে গাড়ির যে আপনার ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা কমায় দেন, টায়ার টিউবের ট্যাক্সটা কমায় দেন। আমরা এইসব কথা বলি এবং আমাদের কথা কে শুনবে আমি জানি না এগুলা, কারণ ওখানে বড় বড় এটাকে আমরা কি একটা অর্থনৈতিক হিসাবের মধ্যে আছি যে আমরা যদি পেট্রোলের দাম বাড়ানোর পরও গাড়ির ট্যাক্স কমিয়ে দেই, আমাদের কি ভাড়া না বানায় পারা যাবে? একবার হিসাব করে দেখেন না কেন? আমরা যদি আমরা অপদার্থটা বললাম, আমরা যখন আপনাদের সামনে আমরা তো একটা কথা বলেছিলাম, আমরা আজ থেকে 6 মাস আগে রেলওয়ে মিনিস্ট্রি বলছিলাম যে 2টা রেলওয়ে ভাগ করার জন্য, হাওয়ার মানে অনারেবল প্রাইম মিনিস্টার করলেন। তো আমরা এরকম একটা বলছি, এটা ওনারা যারা অর্থনীতিবিদ আছেন, যারা আপনার ওই ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছেন, ওনারা আলাপ আলোচনা করেন, বসে দেখুক না যে আমরা কথাটা বলছি কতটুকু সত্য মিথ্যা। ওনারা দেখতে পারে, দেখতে তো কোনো অসুবিধা নাই, কাজে ওনারা তো সেটা দেখবেন না। কারণ ওনারা সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি যে কথাটা বললেন, আমাদের কিছু প্রবলেম থাকবে, মানে দেশ থাকলে প্রবলেম থাকবে, প্রবলেম ফেস করতে হবে। সেই প্রবলেমগুলো কিভাবে ফেস করবো সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং আমরা যে এক জিনিস করলে আপনি বলেন এই দেশে কি কম ডেভেলপমেন্ট হয়েছে আপনি আশা করেন 40 বছরে? সেদিন আমি একজন লোককে বলেছিলাম যে আপনি 38 বছরের ছেলে, আপনি এখন মানে আপনার বাংলাদেশের 70 কোটি মানুষের মধ্যে 200 জনের মধ্যে একজন, এরপরে বলেন আপনার বাংলাদেশ কি হইলো? আমি কিছু করতে পারলাম না। পুরো পৃথিবীরই কিন্তু ডেভেলপমেন্ট না, 38 বছরের বয়সের ছেলের 500 কোটি টাকা 1000 কোটি টাকা হয় নাই। 1000 কোটি টাকা আয় হয় না, পৃথিবীর কোনো দেশে নেই 38 বছরের ছেলে। এটা খুব এক্সট্রা। যদি বিল গেটসের মতো লোক হয়ে থাকে, ওই যে আবার আরেকটা আছে আপনার আমাদের, না আপনার আরেকটা আছে আমাদের ওই আমাদের দেশে, আমার বাড়ি সিলেট, ওই সিলেটি ছেলেটা খান এন্ড তার কথা যদি সে একটা আপনার খান টিউটোরিয়াল, এটা আমেরিকাতে আর কি বিল গেটস যেটা করেছে আর কি, সেটা নাম শুনেছেন বোধহয়। ওদের যদি এক্সেপশন হয়ে থাকে আলাদা কথা, কিন্তু আপনাকে যে জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বলতেছেন যে আমাদের যেটা ওই আপনার সরকার কিভাবে আপনার করবে। হ্যাঁ, আপনারা বলতেছেন, আপনি যে কুইক রেন্টালের ব্যাপারে অনেক কথা শুনছেন, আপনি জানেন কুইক রেন্টাল হচ্ছে কি, এখন আমার যে আজকে এই প্রবলেমটা কেন হচ্ছে, আপনার এই ডলারের প্রবলেমটা কেন হইলো? আমার তো কুইক রেন্টালে আমি $2 পেমেন্ট দিতাম, এখন আমাকে দিতে হচ্ছে $4 কিভাবে $4 দিতে হচ্ছে? $2 আমাকে দিতে হচ্ছে রেন্ট, আর $2 ওই যে আমি ফার্নেস অয়েল যেটা ইম্পোর্ট করে আনছি সেখানে $2, তাহলে আমার সেখানে $4 হয়ে গেল। এটা $4 চেয়ে অনেক বেশি আসলে হিসাবে। আমি তো হিসাব করে বলতেছি, আমি একটা কথা বললাম, আমাকে ডবল পেমেন্ট করতে হচ্ছে। যদি 8 টাকা হয় 16 টাকা, ডবলের চেয়ে বেশি আসলে, ডবলের চেয়ে বেশি। কিন্তু যদি ওটা না হতো তাহলে আপনি এখন যে কারেন্ট পাচ্ছেন সেই কারেন্ট পাইতেন। এখন যে যতটুকু পাইছেন আপনার আপনার একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে 17 কোটি মানুষ আপনারা আপনাদের চাউল ইম্পোর্ট করতে হবে না, ফুড ইম্পোর্ট করতে হবে না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং ইনশাল্লাহ আমি তো কনফিডেন্ট এনাফ, কার্টিসিটো আমাদের কৃষক, নট কৃষকে যাবে, সেখানে মতিয়া চৌধুরী, অনারেবল এগ্রিকালচার মতিয়া চৌধুরী, সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, থ্যাঙ্কস টু গভর্নর, যে তাদের মানে প্রচন্ড পরিশ্রমের কারণে এই জিনিসটা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সাদিকের কাছে জানতে চাইবো যে সত্যিকারের আসলে যদি গ্রোথ, যেটা আমরা বুঝি উন্নতি, সেটা অর্জন করতে হলে আমাদের আসলে কি করা উচিত এই মুহূর্তে? গ্রোথের জন্য আমাদের ডেফিনেটলি ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্টমেন্ট দুটো এরিয়াতে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেন্টটা সাংঘাতিকভাবে একটা গ্রোথের জন্য একটা বাধা হয়ে যাচ্ছে, এবং সেটা বিভিন্নভাবে দেখা যাচ্ছে। পাওয়ার সেক্টরতে একটা এক্সাম্পল আছে, ট্রান্সপোর্টেও আছে, পোর্টে আছে, চারিদিকে। এবং সেখানে সেটার জন্য ম্যাসিভ ইনভেস্টমেন্ট দরকার, পাবলিক সেক্টরও দরকার, প্রাইভেট সেক্টরও দরকার। এবং এখানে আমরা একটু ওয়ারিড হয়ে যাচ্ছি যে ধরনের ইনভেস্টমেন্ট আশা করেছিলাম গত 2-3 বছরে, সে ধরনের ইনভেস্টমেন্ট হয় নাই। এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেটা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে চেষ্টা করা হয়েছিল, সেটাও খুব একটা উঠতে পারে নাই। তো সেটা আমি একটু মাঝখানে একটু পাবলিক পার্টনারশিপ সাদিক ভাই কোনোদিনই হবে না। কেন হবে না জানেন? কেন হবে না? কারণ ব্যুরোক্রেটতে পাবলিক পার্টনারশিপ হয় না। হোয়াটএভার আমি রিজনে যাইনি, আমি বলছি যে এটা একটা ওয়ারিসাম টেন্ডেন্সি, যে আমাদের ইনভেস্টমেন্ট রেট, আমরা যেটা 6 প্ল্যানেও ছিল যে এখন এই বছরে 26% হওয়া উচিত ছিল জিডিপির, এখন পর্যন্ত আমাদের সেই দিকে। আমার কাছে মানে আমি যদি ফারুকী ভাইয়ের কথা ধার করে বলি আপনাকে, যে এর একটা কারণ কি আমাদের পজিটিভ ইমেজটা আমরা ঠিক বিল্ড করতে পারি না? এটা অনেক ধরনের কারণ আছে। বিদেশ থেকে যে আসলে আমরা অ্যাসিস্ট্যান্সটা নিতে পারছি না, এটা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট না আসার ফলে একটা রিজন আছে। আমি ওনার সাথে একমত যে আমাদের ডিপেন্ডেন্সি কমে গেছে ফরেন রিসোর্সে, ওইটা পজিটিভ জিনিস। এটা আমাদের এখন ডোমেস্টিক সেভিংস অনেক বেশি, আমাদের ডোমেস্টিক সেভিংস গত 3-4 বছর ধরে ইনভেস্টমেন্টের চেয়ে বেশি, তার মানে আমাদের ক্যাপিটাল আমরা আউটফ্লো হয়ে যাচ্ছে। তো এইটাকে ইনভেস্টমেন্টে কনভার্ট করা, এটা একটা বিরাট বড় দায়িত্ব। এবং আপনার বেশিরভাগ রিসোর্সেস যেটা রিয়েল এস্টেটে, স্টক, এসবে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারে কিংবা ম্যানুফ্যাকচারিংয়ে যেখানে বেশি প্রয়োজন, এগ্রিকালচারে সেখানে আরও ইনভেস্টমেন্ট আনতে হবে। এইটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে লেবার ফোর্সের ব্যাপারে। লেবার ফোর্সের আপনার ট্রেনিং এবং আপনার কোয়ালিটি
স্ট্রেংথেনিং সাংঘাতিক দরকার লং টার্ম গ্রোথের জন্য। লং টার্ম এবং এই দুটো ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে আমি লং টার্ম টাকা আপনি ঋণ দিয়ে আপনি ওই গ্রোথ করাতে পারবেন না। মানে আচ্ছা মিস্টার মহিউদ্দিন, একটা কথা বলি আমি কি, আমি বারবার বলতেছি এইগুলা, যেমন আপনার ইয়ে আছে যমুনা সেতু, মেঘনা সেতু, যমুনা মেঘনা, তারপরে আরেকটা আছে বুড়িগঙ্গাতে, ওটা সেতু কি, এই 3টা সেতু করেন না কেন? এই 3টা সেতুটা প্রজেক্ট তৈরি করেন না, প্রজেক্ট তৈরি করে এটা মানে তৈরি করে 100 মিলিয়ন করেন, 100 মিলিয়ন দিয়ে আপনি আইপিও তো ছাড়ে দেন না, অসুবিধা কি? জিজ্ঞেস করেন ওনারে, আইপিও তো ছাড়ে দেন তো আপনার 1 মিলিয়ন এখান থেকে উঠে যাবে। এবং এইগুলা কখনো কেউ দেয়, কিংবা ধরুন এই যে ওনারা রিচার্জ করে, ওনারা এইসব জিনিস সরকারকে ওনারা দেওয়া উচিত, অ্যাকসেপ্ট করো না করুক, এগুলো দেওয়া উচিত কি? সাদিক ভাই আপনি কি অপিনিয়ন বলেন? না আমি এখানে একটা ওই বলি, মানে আমি কমপ্লিটলি বাংলাদেশি সিটিজেন হিসাবে, ওয়েল উইশার বাংলাদেশ যেটা বলি, আমাদের ডেফিনেটলি আমরা এডিবি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের থেকে আরও অনেক বেশি সুবিধা নিতে পারি। আমি মনে করি সেখানে একটা সরকারকে আরও একটু বোধহয় স্ট্রঙ্গার পলিসি দরকার। কেন নিতে পারছে? পদ্মা সেতুটা আমাদের ডেফিনেটলি ভেরি গুড ইনভেস্টমেন্ট, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে করানো উচিত, কারণ এটা হচ্ছে চিপেস্ট সোর্স অফ মানি এবং ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং এর থ্রু দিয়ে। এটা কেন আমরা আমি এক্সাম্পল দিই তো, সেই সিমিলারলি পাওয়ার স্টেশন হোক, যেখানে হোক, রেন্টাল পাওয়ারে আমার ওইটি সমস্যা। আমি এগ্রি করি ওনার সাথে যে এটা একটা শর্ট টার্ম উপায় ছিল, কিন্তু আমরা এটাকে ইনস্টেড অফ গোয়িং ফর মেজর লং টার্ম ইনভেস্টমেন্ট, এডিবি, IMF, IFC অন্য ফান্ডিং না নিয়ে এসে আমরা ছোট ছোট রেন্টাল পাওয়ার নিয়ে অতিরিক্ত হয়ে গেছে, এবং সেটা নিয়ে আমরা পরে ডিবেট করবো। কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ব্রিজ, পোর্টস, রাস্তা, পাওয়ার স্টেশন, এগুলোর জন্য আমরা মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন আমাদের ব্যবহার করা উচিত, এবং করলে আমার মনে হয় যে আমাদের সেখানে মনে করি যে কিছুটা আমাদের বোধহয় ডিফিসিয়েন্সি হয়ে গেছে। জনাব মুর্শিদ কুলি খান, আপনি কি একমত যে আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্সগুলি থেকে আরো একটু বেশি সুবিধা নেওয়া উচিত ছিল বা নিতে পারতাম? আমাদের দেখেন যে ডেভেলপমেন্ট পার্টনার্স থেকে যদি আমরা লোন নেই, সেই লোনের সুদ কিন্তু লেস দ্যান 1%। আমি যদি কমার্শিয়াল ব্যাংক থেকে বড় করি বা কোনো রকম মানে ইভেন আপনার বিভিন্ন রকম যে আদার্স সোর্স থেকে, সেখানে ইট উইল বি 5%। ডেফিনেটলি দ্য কস্ট অফ ফান্ড উইল বি ভেরি হায়ার, এবং সেই কস্ট অফ ফান্ড যদি মানে হায়ার হয়, যেখানে 4%, 5% যদি ডিফারেন্স হয়, আপনি তাহলে কিন্তু যে জিনিসটা হবে যে এই প্রজেক্টের ভায়াবিলিটি নিয়ে একটা প্রশ্ন আসবে লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে। এবং আরেকটা ব্যাপার আছে, ওই সিঙ্গেল সোর্সের সারপ্রাইজ ক্রেডিট যদি নেন, যে এই প্রজেক্টের ভায়াবিলিটি নিয়ে একটা প্রশ্ন আসবে লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে। এবং আরেকটা ব্যাপার আছে, ওই সিঙ্গেল সোর্সের সারপ্রাইজ ক্রেডিট যদি নেন, তাহলে আপনার কম্পিটিটিভ বিডিং হবে না, সেখানে আপনি ইকুইপমেন্ট প্রাইস তো আপনি অনেক বেশি দিবেন, অনেক বেশি। এটা একটা বিরাট বড় একটা ইস্যু। কিন্তু কিছু সংখ্যক দুর্মুখীরা যে বলেন যে আমরা যদি ডেভেলপমেন্ট পার্টনারদের থেকে টাকা নিচ্ছি, তার একটা বড় অংশ চলে যাচ্ছে সেই ডেভেলপমেন্ট পার্টনারদেরই বিভিন্ন রকম চাহিদা পূরণ করার জন্য, তাদের দেওয়া কনসালটেন্টদের কাজ দেওয়ার জন্য, তাদেরকে পোষণ করার জন্য, তোষণ করার জন্য। সেটা কিরকম? না মানে সেটা আংশিক সত্য, সেটা যে একেবারে মানে আপনার সত্য না তা না, কিন্তু তারপরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি কম্পেয়ার করেন, দিস ইজ মোস্ট চিপার। হ্যাঁ শুনেন, ওয়ার্ল্ড ব্যাংক তো অনেক বড় ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে কথা না বলা উচিত, কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম এবং কি মানে আপনার ইয়েটা করেছি, আপনার কি বলে ওটাকে করাপশনটা করেছি, তারা তো তা বলতেছে না। আর ওয়ার্ল্ড ব্যাংকও কোনোদিন করাপশন করেছে এরকম কোন? ওয়ার্ল্ড ব্যাংক সারা জীবন টাকা দিয়ে আসলো এক না এক দেশ, সামরিক সরকারদের। হঠাৎ করে আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব ফারুকী বলছিলেন ইনফ্রাস্ট্রাকচার এবং ওয়ার্ল্ড ব্যাংকের লোনের প্রসঙ্গে। না, ওয়ার্ল্ড ব্যাংক যেটা আমি বললাম, ওয়ার্ল্ড ব্যাংকে ধরুন আমি চাইবো আমাদের সরকার এবং আরেকটু আইমিয়েবল হওয়ার জন্য, ওয়ার্ল্ড ব্যাংক, IFC, এবং কিন্তু আইমিয়েবল হলেও লাভ হয় না তো। আপনি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই যে 100 বিলিয়ন যেটা ছিল দেওয়ার কথা ছিল মার্চ মাসে, এটা ফার্স্ট কোয়ার্টারে বোধহয় সাদিক ভাই বলতে পারে মার্চ মাসের ফার্স্ট কোয়ার্টারে বোধহয় তাদের এটা ডিসবার্সমেন্ট কথা ছিল 30 মিলিয়নের মতো করবে আর কি, কিন্তু তাদের সব আইন কানুন সব পুরোপূর্ণ করা হলো, তাদের বলা হলো এইটা করো সেটা করো, যা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং পুরোপুরি টটো করছে এবং সরকারও পুরোপুরি ফলো করছে, তারপরেও কিন্তু তারা তা করে নাই। তো এক জিনিস হলো এত মিজাজ মর্জির উপরে তো কাজ করা
করা যাবে না। কাজে অ্যাটলিস্ট আমরা তো যথেষ্ট অ্যামিয়েবল, এর চেয়ে তো কি অ্যামিয়েবল হওয়া যায়, দ্যাট ইজ দ্য থিং। সেটাই ওনারা বললেন ওয়ার্ল্ড ব্যাংকের লোক যে করাপশন করা হয়েছে, এটিতে করাপশন করার জন্য মন্ত্রী সরানো হলো, কিন্তু মন্ত্রীর এগেনস্টে কোনো করাপশন, ওয়ার্ল্ড ব্যাংকে তো কোনো করাপশন চার্জ প্রিভিল করতে পারলো না। তো এগুলো তো দ্যাট ইজ আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ব্যাংক কি কারণে, এটা ওয়ার্ল্ড ব্যাংক আমার চেয়ে ভালো বুঝবে যে ওয়ার্ল্ড ব্যাংক কি কারণে। আমরা তো গরিব দেশ, তো একটা কথা আছে জানেন, গরিবের বউ সবাই ভাবি, এটা জানেননি? গরিবের গ্রামে যদি গরিবের বউ সবাই ভাবি, তো আমাদের অবস্থা হয়েছে সেই রকম। কাজেই মাঝে মাঝে যে অনারেবল প্রাইম মিনিস্টার মাঝে মাঝে একটু কড়া কথা বলেন, আমার কিন্তু খারাপ লাগে না, আমার মাঝে মাঝে ভালোই লাগে যে ঠিক আছে যা হবার হবে। এই যে একটু আগে সাদিক ভাই যে কথাটা বললো 71% মানে সরকার বিদেশি সাহায্য নিতাম, এখন আমার 6% আছে। ইনশাল্লাহ এই 6% আমি তো মনে করি আগামী 3-4 বছরে সেই 6% চলে যাবে, আমি 0% এসে যাব, এবং আমার মনে হয় সেটা। এবং যেটা যে বললাম ইনফ্রাস্ট্রাকচার কথা, যে কথাটা বললাম, এই ইনফ্রাস্ট্রাকচার তো মোটামুটি আমাদের কিছুটা তো ডেভেলপড হয়েছে, কিছুটা ডেভেলপ না হইলে এখন যেখানে দেখেন 2010 সালে 28% ছিল গার্মেন্টসের, 2011 সালে ছিল 38%, বা মানে এখন চলতেছে 43%। কাজে এটা তো আমাদের জন্য একটা বিরাট ইয়ে। এবং আমি তো মনে করি গার্মেন্টস এমন একটা জিনিস, আপনার কয়েকদিন আগে বোধহয় দেখছেন কিনা পেপারে, গার্মেন্টসে আর ফুডে আমরা আলটিমেটলি ওয়ার্ল্ডের মাঝে বোধহয় 1 নম্বর থাকবো, আমরা আর ভিয়েতনাম। ঠিক ভিয়েতনামের কথা বলছি, ভিয়েতনাম আর আমরা ইনশাল্লাহ 1 নম্বর থাকবো। আমরা আশা করি জনাব মুর্শিদ কুলি খান এই প্রসঙ্গে যদি আমরা শেষ করব, এর সম্পর্কে যদি একটু কনক্লুড করেন। আমাদের মানে অর্থনীতির আমি একটা মানে আপনার পজিটিভ আউটলুক দেখি ইন অল রেসপেক্ট। যেমন গার্মেন্টস মানে শিল্প, মানে আপনি যেটা বললেন যে 1 নম্বরে না হলেও আমরা চীনের পরে এখন 2 নম্বরে অবস্থান করছি। আমাদের শিপ বিল্ডিং, হ্যাঁ, শিপ বিল্ডিং এ আমাদের একটা যে হেরিটেজ ছিল, শিপ বিল্ডিং কতগুলো সেক্টরে এগিয়ে যাচ্ছে। আমাদের ফার্মাসিউটিক্যালস, আমাদের সিরামিক্স, হ্যাঁ সিরামিক্স, আমাদের শু মেকিং, লেদারের আমাদের অনেকগুলো পজিটিভ সাইড আছে। আমরা যদি আইটিতে যে আউটসোর্সিং, তো এইরকম যে আমাদের যে একটা সবচেয়ে বড় কথা যে আমাদের যে হিউম্যান ক্যাপিটাল বা হিউম্যান রিসোর্সেস আছে, আমরা যদি আরো একটু এডুকেট করতে পারি, হ্যাঁ, এবং আমাদের যে জিনিসটা যে হলো যে আমাদের লোকেরা যে হার্ড ওয়ার্কিং এবং এন্টারপ্রাইজিং, এটা কিন্তু সারা দুনিয়া স্বীকার করে নিয়েছে যে আজকে যে $12 বিলিয়ন আমাদের রেমিটেন্স আসে, এখানে আমাদের এই গরিব দেশের লোকেরাই কিন্তু, এখানে কিন্তু কোনো IMF ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কন্ডিশন নেই, কোনো হার্ড টার্ম নাই, তারা কিন্তু টাকা কামাই করছে এবং টাকা দেশে পাঠাচ্ছে, এবং এটা এবছর 12 বিলিয়নের উপরে যাবে প্রতি মাসে, হ্যাঁ, উইদাউট এনি কন্ডিশন। হ্যাঁ, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের বা IMF এর 1 বিলিয়ন লোন নেওয়ার জন্য হাজারটা কন্ডিশন আমাদেরকে ফেস করতে হয়, হাজারটা রকম। কিন্তু দেখেন আমাদের এই লোকগুলো, এদেরকে যদি আপনি আরেকটু ভালো ব্যবহার করেন, এয়ারপোর্টে যাদের জন্য একটা আলাদা টার্মিনালের কথা বলেছেন মন্ত্রী মহোদয়, যা ভালো রিসেপশন, কিন্তু আমাদের কিন্তু অনেক সম্ভাবনা আছে বাংলাদেশের। এই সম্ভাবনাটাকে যদি কাজে লাগাতে হয়, আমাদের দরকার কিছু কিছু বিগ ইনভেস্টমেন্ট, লাইক ডিপ সি, আপনার পোর্ট, লাইক আপনার যে আপনার পদ্মা ব্রিজ, লাইক আপনার ডক্টর সাদিক আমাদের কাছে আমরা শেষ বাক্য শুনবো। আমি বাংলাদেশ অনেক উন্নতি করেছে এবং প্রসপেক্টস খুব ভালো, তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে উন্নতি করার পরেও এখন আমাদের ইনকাম লেভেল হচ্ছে মাত্র $750 মিলিয়ন পার গড়পতি, এবং খুবই কম, এবং আমাদের 47 মিলিয়ন লোক এখনো বিলো দি পভার্টি লাইন আছে। এই কথাটা যদি মনে রাখি তাহলে আমাদের জানতে হবে যে আমাদের অনেক দূর যেতে হবে। আমরা আশা করব যে আমরা অনেক দূর যেতে পারবো। ডক্টর সাদিক আহমেদ, জনাব মুর্শিদ কুলি খান এবং জনাব ফারুকী, আপনাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম যে রাজধানীর নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। খাবারের দোকানে কথা কাটাকাটি জের ধরে এই সংঘর্ষ শুরু। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ আহত হয়েছে বেশ কয়েকজন ছাত্র। ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিবেদক আরিফুল ইসলাম মিঠু, টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। মিঠু, নীলক্ষেত এলাকায় সর্বশেষ পরিস্থিতি কি? খালেদ, আমরা যতটুকু জেনেছি যে সকাল আপনার রাত 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের FM হলের কিছু ছাত্র নীলক্ষেত এলাকায় খেতে গেলে সে ঢাকা কলেজের ছাত্রদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এই নিয়ে শুরু এই সংঘর্ষের। এখন পর্যন্ত এখানে কয়েকশো ছাত্র ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে ঢাকা কলেজে। মিঠু, ঢাকা কলেজের ছাত্র আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চেনা যাচ্ছে কিভাবে, আলাদা করা যাচ্ছে কিভাবে? ঠিক নীলক্ষেতের এই পাশে জমায়েত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আর ঠিক ওই পাশে নিউ মার্কেটের ওই পাশে আছে ঢাকা কলেজের ছাত্ররা। মিঠু, পুলিশ কোথায়? পুলিশ? হ্যাঁ, এখানে পুলিশ ঠিক নীলক্ষেত মোড়ে কয়েক প্লাটুন
পুলিশ এখানে আছে এবং তারা ব্যাপার এই সংঘর্ষকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। আপনাকে ধন্যবাদ মিঠু। আমরা জেনে নিলাম সর্বশেষ খবরটি। এই ছিল আজকের বাংলাদেশে। আমরা আগামীকাল আবার আপনাদের সামনে আসবো একই অনুষ্ঠানে একই সময়ে। ধন্যবাদ।